২১শে পদকের জন্য তো দায়িত্ব অনেক বেড়ে গেছে। ওপেন এয়ার কনসার্টই তো কমে গেছে এখন। ঝগড়াঝাটি অনেক হয়েছে। বেরিয়ে যাওয়ার কারণ কি ছিল? বাদল ভাই বলল, "না, আমি তোমাদের অ্যালবাম করব না। ব্যান্ড মিউজিককে ক্যারিয়ার হিসেবে নেয়ার মতো বাস্তবতা তৈরি হয়েছে। ভালো মন্দ যেটাই করি দেশেই করব। সঞ্জয়ের জায়গাটা কি মিজান নিতে পারল? আমরা কি তাতে অংশগ্রহণ করতে পারবো না? ব্যান্ড মিউজিক ছিল অপসংস্কৃতি। প্রত্যেকটা গানই আমাদের সন্তানের মতো।" ৮০ দশকের মাঝামাঝি সময় বিশ্বের সঙ্গীতাঙ্গন তখন মেটাল জ্বরে আক্রান্ত। পশ্চিমা বিশ্বে একের পর এক গড়ে উঠছে হার্ড রক আর মেটাল ব্যান্ড, কনসার্টের জোয়ার চারিদিকে। সেই উন্মাদনার ঢেউ এসে লাগে ঢাকাতেও। ঢাকায় কিশোর তরুণদের মনে সেই উন্মাদনার ঢেউ লাগার ফলেই তৈরি হয়ে ওঠে একটি ব্যান্ড যার নাম ওয়ারফেজ। ৪২ বছর পর সেই ব্যান্ডের সাফল্যের মুখে যুক্ত হলো ২১শে পদক, যা ব্যান্ড দলের ইতিহাসে, ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে বাংলাদেশে প্রথমবারের মতো একটি রাষ্ট্রীয় রিকগনিশন বলা যেতে পারে। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই ওয়ারফেজের ক্যাপ্টেন টিপু ভাইকে। টিপু ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এই ওয়ারফেজ একটা ব্যান্ড হিসেবে প্রথম ২১শে পদক পাওয়া, যেটি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এটা কি শুধু ওয়ারফেজের সম্মাননা, নাকি বাংলাদেশের এন্টায়ার ব্যান্ড সঙ্গীতের একটা রাষ্ট্রীয় রিকগনিশন, যেটি শুরুতেই বলছিলাম? অবশ্যই এটা শুধু ওয়ারফেজের সম্মাননা না, এটা পুরো ব্যান্ড মিউজিক ফ্র্যাটার্নিটি ইন্ডাস্ট্রির সম্মাননা। আপনারা হয়তো জানেন, যখন আমরা এই ব্যান্ড মিউজিক শুরু হয়, আমাদেরও অনেক সিনিয়র ব্যান্ড আছেন এবং আমরাও করি যখন, তখন আমাদের ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলা হতো। এবং এটা আমরা নানানভাবে বিভিন্ন লেখালেখির মাধ্যমে বোঝানোর বা বলার চেষ্টা করেছি, বাট ওরকমভাবে কিছু কাজ হয়নি। বাট আস্তে আস্তে যখন আমরা আমাদের ব্যান্ড মিউজিশিয়ানরা এবং ব্যান্ডরা ভালো কন্টেন্ট, ভালো ম্যাটেরিয়াল, ভালো গান করছিল, আস্তে আস্তে কিন্তু এই ব্যান্ড মিউজিকটা মেইন স্ট্রিমে চলে আসে। এবং আপনি দেখবেন যে এখন যে কোনো অনুষ্ঠানই হোক, ব্যান্ড ছাড়া চিন্তা করা যায় না সাধারণত। সো এই ব্যাপারগুলা খুব জরুরি। সব কিছু আসলে কনসিডার করেই বলবো যে আসলে এই সম্মাননাটা শুধু ওয়ারফেজের না, এটা আমাদের সবার অর্জন। এটা আমাদের ব্যান্ড সঙ্গীত প্রেমী, ভক্ত, ব্যান্ড মিউজিশিয়ানরা, ব্যান্ড ইন্ডাস্ট্রি প্রত্যেকের অর্জন এটা। কখন জানলেন যে এই সম্মাননা পেতে যাচ্ছে ওয়ারফেজ? আপনারা বোধহয় একটা শো এর জন্য ব্যস্ত ছিলেন তখন। হ্যাঁ। আমরা তখন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিলাম। আমরা অদম্য বাংলার কাপ টি-20 2026-এর ওপেনিং সেরেমনিতে ছিলাম। তা আমরা সাউন্ড চেক করে বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। 4-5 মিনিটের মধ্যে স্টেজে উঠতে হবে, এরকম একটা ইয়ে ছিল, নির্দেশনা ছিল। তাই যাই হোক, বসে আছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পর আমি উঠে যেয়ে কথা বলি। তখন আমাকে বলা হচ্ছে, "টিউ ভাই, কংগ্রাচুলেশনস।" বলি, "ওয়াই অ্যান্ড হোয়াট ফর?" বলে যে, "আপনারা এবছর 2026-এ সঙ্গীতে অবদান রাখার জন্য 21শে পদক প্রাপ্ত হয়েছেন।" আমি বললাম, "ইজ ইট ট্রু অ্যান্ড সিরিয়াস?" বলল যে, "হ্যাঁ টিউ ভাই, এটা অলরেডি প্রেস সচিব সাহেব এটা অ্যানাউন্স করেছেন। এটা আজকে এবার যারা মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে একটু আগে, এবং আমাদের কাছেও খবরটা এসছে।" তখন মানে এটা যখন শুনলাম, তখন অটোমেটিক চোখ থেকে পানি চলে আসলো। আসলে আবেগটা আটকে রাখতে পারিনি, এবং এটা অন্যরকম একটা ভালো লাগছিল। তারপর কারণ একটু পরে স্টেজে উঠতে হবে 3-4 মিনিটের ভিতরে। তখন আমি গেলাম ব্যান্ডের সবার কাছে। কমলকে বললাম, "আয়, এ আয়, হাগ করি।" বলে, "ওয়াই?" বলে, "আয় আগে।" তারপর ওকে হাগ করলাম। ব্যান্ডের সবাইকে তখন ব্যাপারটা জানালাম যে আমরা 21শে পদক প্রাপ্ত হয়েছি 2026 সালের জন্য, সঙ্গীতে অবদান রাখার জন্য। তো সবাই খুবই আবেগে আপ্লুত হয়ে গেল। সবাই প্রত্যেকে আলিঙ্গন করলাম, এবং সাথে স্টেজে ওঠার কল চলে আসলো। স্টেজে উঠলাম। ফোন-টোন বন্ধ ছিল তখন পারফরমেন্সের সময়। 45 মিনিটস পারফর্ম করার পর নামলাম। দেখি চারিদিক থেকে ফোন, কংগ্রেচুলেশনস অ্যান্ড হোয়াট নট। তো এটাই ছিল বিষয়টা। এইভাবেই খবরটা আসলে পেয়েছিলাম। আপনাদের প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, মানে ওয়ারফেজের ঠিক কোন অবদানের জন্য এই সম্মাননা জুটলো আপনাদের ললাটে? এখানে আমার কাছে যেটা মনে হয়, এত বছর ধরে, প্রায় ৪২ বছর ধরে আমরা কোয়ালিটি নিয়ে আমাদের ওয়ারফেজ কন্টিনিউ করে যাচ্ছি।
এবং আমরা সঙ্গীতে আমাদের গানের মাধ্যমে একটা নতুন মিউজিকের ধারা বাংলাদেশে প্রবর্তন করতে পেরেছি বাংলা ভাষায়, যেটা খুব জরুরি। এবং যেটা হলো যে আমাদের যে এক্সপেরিমেন্ট করার বিষয়গুলা, চর্চা, ভালো কিছু করার চর্চা, সেই ব্যাপারগুলা, ভালো গান, ভালো কিছু করার চর্চা, মেন্টালিটি, হার্ডওয়ার্কিং, তারপর এতদিন ধরে এত উত্থান পতনের মধ্যেও টিকে থাকা সগৌরবে উইথ দ্য কোয়ালিটি, সব কিছু মিলেই আসলে আমার মনে হয় এই স্বীকৃতিটা আমরা পেয়েছি। এই যে উত্থান পতনের মধ্যে দিয়ে টিকে থাকা সেই প্রসঙ্গতে আসবোই। আমি একটু ধরেন সেই শুরুর দিকে চলে যেতে চাই। আপনাদের জার্নিটা একটু শুনবো। ৮৪ সালের ৬ই জুন ওয়ারফেজে যাত্রা শুরু হয়েছে। আপনি তার কিছুদিন পরে যুক্ত হয়েছিলেন। আ আপনার সেই যুক্ত হওয়ার গল্পটা কি? বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে তবলা বাজাতাম, ঠিক আছে? যখন লিখতে পড়তে পারি না তখন থেকেই, ভিতর থেকে তখন থেকেই আমার ফ্যামিলি মিউজিক্যাল, মানে মিউজিক লাভার ফ্যামিলি। যাই হোক, তা আমি ছোটোবেলা থেকে তবলা শিখতাম। আমি এসএসসি পাশের পর আমি নটরডেমে ভর্তি হই। নটরডেমে ভর্তি তার আগেই আমি ৮৫ তে? হ্যাঁ 85-তে আমি নটরডেমে ভর্তি হই এসএসসি পাশের পর। তারপর তখন থেকেই আমি তবলা, পারকাশন হালকা করে বাজাতাম, ড্রামস অল্প করে বাজাতাম। তারপর আমার কলেজে আমাদের রকস্টার্টার আরশাদ, ওর সাথে পরিচয় হয়। তখন আমাদের কমলের সাথে আরশাদ পরিচয় করে দেয়। কমল, আরশাদ ওরা সবাই সেন্ট জোসেফসে ছিল, আমি ছিলাম বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের। তা পরিচয় হয় এবং তখন আমরা একটা কনসার্ট করার চিন্তাভাবনা করি, নট উইথ ওয়ারফেস অ্যান্ড রকস্টারটা, এবং আমি, কমল, নিলয় ভাই, ফদনাসের বাবু ভাই, ইমন, সুমন, তারপর পেন্টাগানের, তারপর হলো বিপু, তাসমিন, আর অনেকে মিলিয়ে রেশাদ, আমরা এই একটা কনসার্ট করি। তা ওইখান থেকেই কমলের সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব হয় এবং পরে আমাকে অফার করা হয় 85-এর শেষের দিকে, যে ডিসেম্বর, আমরা কনসার্টটা করি সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তারপর আমাকে নভেম্বর ডিসেম্বরে সে আমাকে বলে, তুমি আমার ওয়ারফেজে জয়েন করো, আসো, আমরা একসাথে কাজ করি। তখন আমি ওকে একটা কন্ডিশন দিই। কন্ডিশনটা হলো, হ্যাঁ আই ক্যান জয়েন, বাট আমার একটা শর্ত, আমি সব ধরনের মিউজিক নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করতে হ্যাঁ, চাচ্ছিলাম যে হ্যাঁ, কমল সম্ভবত আগে সব ধরনের মিউজিক করার প্রতি এক ধরনের অনীহা ছিল তার। শুধুমাত্র হার্ড রক করতে চাইতেন। হার্ড রক হেভি মেটাল নিয়েও ফোকাস ছিল। হ্যাঁ, কিন্তু আপনি যখন জয়েন করেন তখন আপনি শর্তই দিয়েছিলেন যে আমরা শুধু হার্ড রক কিংবা মেটালে থাকবো না, সব থাকবো না। ধরনের রুচিশীল গান হ্যাঁ, করব। গান করব, এবং এটা খুব জরুরি। যেই গান আমার হৃদয়কে টাচ করবে সেই ধরনের গানই আমরা করতে চাই। সেটা যেই ঘরানারই হোক, আমাদের মতো করে আমাদের স্টাইলে করব। বাট তখন বাংলা গান করব সেটা মাথায় ছিল না। করব সেই গান করব সেটা ছিল, কাভার করি যাই করি। তো এইভাবে জিনিসটা, যাত্রাটা শুরু হলো। তখন আমি অফিসিয়ালি আসলে জয়েন করি আগেই ভার্বালি, বাট অফিসিয়ালি আমি জয়েন করি 86-এর জানুয়ারি 1 থেকেই বলা যায়। তখন তো ধরেন মেটালিকা, আয়রন মেইডেন, ব্ল্যাক সাবাথ এই ধরনের গানের জোয়ারে বিশ্ব সঙ্গীতাঙ্গন ভাসছে। তারপরে আপনারা কাভারও করতেন তখন। মেনলি কাভার করতাম। মেইনলি কাভারই করতেন। বাংলা গানে ঢুকলেন কিভাবে? শোনা যায় যে মাকসুদ ভাই আপনাদের পরামর্শ দিয়েছিল যে বাংলা গান করো তোমরা। অবশ্যই, অবশ্যই। আমরা ওয়ারফেজ, রকস্টারটা, ইন্ডাকা, এইসেস, এই 4টা ব্যান্ড আমরা হার্ড রক হেভি মেটাল গান করতাম এবং আমরা একসাথে হ্যাং আউট করতাম। তা তখন বাম্বা ফর্ম হয় 1987 সালে। তা আমাদের আমরা বাম্বাতে 1988 সালের ফার্স্টের দিকে জয়েন করি। রকস্টারটা, ইন্ডাকা, এইসেস, ওয়ারফেজ। তা যাই হোক, বিগ ফোর বলা হতো। বিগ ফোর বলা হতো, হ্যাঁ। তারপর যেটা হলো যে ইয়েকে মাকসুদ ভাই তখন আমাদের বাম্বার সভাপতি ছিলেন। তা আমাদেরকে বলা হলো এরশাদ পতনের পর একটা কনসার্ট হবে ঢাকা ইউনিভার্সিটিতে, বৈশাখী কনসার্ট, বাম্বা বৈশাখী উৎসব কনসার্ট। তা ওটা 1991 সালের 26শে এপ্রিল ছিল ডেটটা, এই কনসার্টটা অনুষ্ঠিত হওয়ার। তা মাকসুদ ভাই আমাদেরকে জানালেন যে এই কনসার্টে অংশগ্রহণ করতে পারবে তারাই যারা শুধু বাংলা গান করবে। এখানে কোনো ইংলিশ কাভার নাম্বার করা যাবে না বা অন্য কোনো ভাষার গান হবে না, শুধু বাংলা গান হবে, কারণ এটা বৈশাখী কনসার্ট, এখানে বাংলাকে প্রায়োরিটি দেওয়া হবে।
তখন আমরা মাকসুদ ভাইকে আলাদা করে বললাম, আমরা কি তাহলে অংশগ্রহণ করতে পারবো না? বলে না, যদি বাংলা গান না করা হয় তাহলে পারবে না। তা তখন আমরা বললাম যে তাহলে কি করা যায়, আমরা তো বাংলা গান করি না। বলে ঠিক আছে, তোমরা আমার অফিসে আসো। তখন মাকসুদ ভাই মতিঝিলে একটা অফিসে বসতেন, উনি ওখানে কান্ট্রি হেড ছিলেন ক্যাথে প্যাসিফিকের। তো ওখানে আমরা গেলাম ওনার কাছে। আমরা ওয়ারফেস ডক্টর ইন্ডিয়াকে এসএসের সব বন্ধুরা গেলাম সবাই মিলে, এবং মাকসুদ ভাই আমাদেরকে দীর্ঘক্ষণ ব্যাপারগুলো বুঝালেন যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাই আমাদের সব কিছু। যদি এখানে তোমরা সিরিয়াসলি মিউজিক করতে চাও, হ্যাঁ, যদি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে আহ, জায়গা করে নিতে চাও, তাহলে তোমাদেরকে বাংলা ভাষায় গান করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আর তখন আমরা বললাম আমাদের তো গান নাই, এরকমের গান নাই। বলে এখনও বেশ কিছুদিন সময় আছে, ইউ আর ট্যালেন্টেড, তোমরা পারবা, জাস্ট ডু ইট অ্যান্ড লেট মি নো। তোমরা এক একটা বার 20 মিনিট করে সময় পাবে, 3টা থেকে 4টা গান করার মতো, সাউন্ড চেক সহ। তো এর মধ্যে যা করার করতে হবে। তা আমরা ওনার কথাতে কনভিন্সড হলাম। তারপর নিজেরা সিদ্ধান্ত নিলাম, না, আমরা বাংলা গান করব। তখন আমরা আমাদের ভিতরে কার কী গান আছে সেগুলা ফাইন্ড আউট করে তারপর আমরা বাম্বা বৈশাখী কনসার্টে 3টা গান করি। একটি ছেলে, কৈশোর, স্বাধিকার, আর আজম ভাইয়ের আশি আশি বলে তুমি আর এলে না, এই 4টা গান আমরা করি। প্রথম গানটা তৈরি হলো কিভাবে? নিশ্চয়ই মানে প্রথম বাংলা গানটা তৈরি করারও একটা ভিন্ন যাত্রা আছে, একটা গল্প আছে। বেসিক্যালি এই আমরা একটি ছেলে এবং স্বাধিকার, একটি ছেলে কথা এবং সুর বাবনার। আপনার এটা বাবনা লিখেছিল অনেক আগেই, বাট এটা যে ও লিখেছে করেছে আমরা জানতাম না। তারপর বিচ্ছিন্ন বেকট ছিল ফার্স্ট কম্পোজিশন। আর স্বাধিকার হলো মাসুক কমলের সুর করা, আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রডিউসিং, এগুলোতে রিদম অ্যারেঞ্জমেন্ট, এগুলোতে আমি ছিলাম সব পুরোটা, অ্যান্ড বাবনা ছিল লিরিকে। এইভাবে আমরা এই স্বাধিকারটা করি। একটি ছেলে বাবনা আগেই করে রেখেছিল, বিচ্ছিন্ন আবেগে আগে করেছিল। আসলে লাইফের বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা ভাবনা করেই ভাবনা এই ফিলোসফিক্যাল বিষয় নিয়ে গানগুলা তৈরি করেছিল। এই গানগুলা কেন কিভাবে আসলো আমাদের কাছে সেই প্রসঙ্গে বলি। সেটা হলো যে আমাদের যেহেতু এই কনসার্টটা হয় 1991 সালের 26শে এপ্রিল, 1991 সালের 4th জুনে ওয়ারফেস থেকে কমল, তারপর এদিকে মীর নাইমুল তো আগে চলে গেছে ওরা, তারপর এদিকে রকস্টার থেকে মইনুল, ইমরান, মাহবুব, তারপর এসএস থেকে রবি, শমি, কিশোর, রোমেল সবাই চলে যাচ্ছে। তারপর ঢাকা থেকে মাসুক, জয়, তুষার সবাই চলে যাচ্ছে। তাহলে আমাদের সব কিছু তো সবাই বিদেশে চলে যাচ্ছে পড়তে। হায়ার স্টাডির জন্য, ক্যারিয়ারের জন্য। তখন আমি এবং আমরা কয়েকজন বললাম যে আসলে এইভাবে কি আমাদের ব্যান্ড সব শেষ হয়ে যাবে? এত কিছু করছি আমরা, শেষ হয়ে যাবে? ঠিক আছে। তখন সারগামের বাদল ভাই সাথে আমার পরিচয় ছিল, আমরা দু একজনের সাথে পরিচয় ছিল। তখন বললাম আমরা আমাদের স্মৃতিস্বরূপ আমরা একটা মিক্সড অ্যালবাম করে যাই। সুভেনির অ্যালবাম করতে চেয়েছিলাম। এটা প্রতিটা ব্যান্ডের 3টা করে গান থাকবে, সেই অনুযায়ী আমরা করব। বাদল ভাইয়ের কাছে গেলাম, আমরা সবাই অ্যাপ্রোচ করলাম। তা বাদল ভাই বললো, না, আমি তোমাদের অ্যালবাম করব না। তা কেন করবেন না? বলে আমি যদি করি তাহলে তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সোলো অ্যালবাম করব, 3টা করে গান না, কারণ তোমাদের ওই ট্যালেন্ট আছে, ওই ক্যাপাবিলিটি আছে। তোমরা করলে ফুল অ্যালবাম করবে এক একজন। তাহলে আমাদের তো এত গান নাই। বলে করো, হয়ে যাবে, ইউ ক্যান ডু ইট। এইটার পর বাবনার সাথে অনেক দিন, বাবনা তো মেকানিক্যালি পড়তো, সিরিয়াস স্টুডেন্ট ছিল, ও সবসময় পেতাম না ওকে, মাঝে মাঝে পেতাম, মাঝে মাঝে গায়েব হয়ে যেত। যাক, ওই দিন লাকিলি ও আসলো বিকালে। তারপর আমি, মাসুক, কমল, আমরা আরও অনেকে ছিল, বাবনাকে বললাম এরকম হচ্ছে, আমাদের কিছু গান করতে হবে। তাই আচ্ছা। তখন ও খুব লাজুক টাইপের, তো আস্তে করে বললো, আমার 2-একটা গান আছে, তোরা কি শুনবি? গান আছে, আচ্ছা শোনা। ফার্স্টে শোনালো বিচ্ছিন্ন আবেগ, শুনে না কীরকম যেন লাগলো। তারপর একটি ছেলে শোনালো, ঠিক আছে। তারপর বললো আরেকটা গান আছে,
তখন স্বাধিকার আসেনি। কৈশোরে আছে, বাট ওটার শ্যুটটা একটু করা আছে, লিরিকটা করা আছে, শ্যুটটা একটু করেছে। শ্যুটটা করেছিল বালাম, তখন বালাম কিন্তু ছোট। কৈশোরে সুর করা হলো বালামের। তা আমরা তো পুরাই বিমোহিত হয়ে গেলাম, এটা কি শুনতেছি আমরা। আর কোনো কথা নেই, আমরা সাথে সাথেই কমলের বাসায় গেলাম, গানগুলো নিয়ে কীভাবে কী কাজ করা যায় আমরা এগুলো শর্ট আউট করলাম। তারপর প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে ব্যাপারগুলো আসলাম। কমলের রিফ, আমার ড্রামিং, মাসুকের রিফ, বা আপনার বেস প্লেয়িং, সঞ্জয়ের গাওয়া, রাসেলের অনবদ্য কিবোর্ড প্লেয়িং, সব কিছু মিলিয়ে আসলে এই গানগুলো এইভাবে দাঁড়িয়েছে। আপনাদের প্রথম অ্যালবাম হচ্ছে সেলফ টাইটেলড ওয়ারফেস, হ্যাঁ, কিন্তু এইটা নাম হওয়ার কথা ছিল বিচ্ছিন্ন আবেগ। ইয়া এই 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 মানে ভুলটা কিভাবে হলো, নাকি এটা এক ধরনের এটা ভুল, intentionally এটা ছিল? মিস্টেক। এটা হলো যে আমাদের তখন সারগামের বাদল ভাই, উনি সব কিছু দেখতেন এগুলা। তা রেকর্ডিং করতে করতে বাদল ভাইকে বলা হলো, বললাম যে অ্যালবামের টাইটেল কি? তখন বিচ্ছিন্ন হবে, একটা সফট সুন্দর একটা মেলোডিয়াস গান। এটা প্রথম কম্পোজ করা গান। হ্যাঁ, আর বাংলাদেশের অডিয়েন্স একটু সফট স্লো টাইপের গান পছন্দ করে। সব দিক দিয়ে চিন্তা করে আচ্ছা ঠিক আছে, এই গানটা টাইটেল হতে পারে, টাইটেল ট্র্যাক হতে পারে। তা বিচ্ছিন্ন আবেগ বললাম টাইটেল ট্র্যাক। তখন বললাম যে আমাদের যে ফিলিংসের এক্সপ্রেশনসগুলো, এটা একটা বিভিন্ন কালার বা অবয়ব দেখতে চাই, বা এরকমভাবে একটা জিনিস ওনার সাথে রাফলি ডিসকাস হয়েছিল। তখন উনি এই কভার আর্টটা করে নিয়ে আসে। তা উই লাভড ইট, আমাদের খুব ভালো লাগে। তা তখন ঈদের সময়, কোরবানি ঈদের সময় এটা রিলিজ হয়েছিল 1991 সালের 21শে জুন। আর ওই দিন 24শে জুন ছিল হলো কোরবানির ঈদ। তা ওই ঈদের সময় প্রেসে খুব চাপ থাকে, ঠিক আছে। তা উনি তাড়াহুড়োর কারণে ওই বিচ্ছিন্ন আবেগ লিখতে ভুলে গেছে টাইটেলে, ওয়ারফেস বিচ্ছিন্ন আবেগ এইটা লিখতে ভুলে গেছে। এইভাবেই প্রিন্টটা চলে যায়, ওয়ারফেস। তা এইভাবেই আসলে এই ব্যাপারটা সেলফ টাইটেল অ্যালবাম হয়ে যায় মানে বাই মিস্টেক। কার্যত ছাপার ভুলে সেলফ টাইটেল অ্যালবাম হয়ে গিয়েছিল হ্যাঁ। বিচ্ছিন্ন আবেগ। তারপরের অ্যালবাম হচ্ছে জীবনধারা 1996 সালে। না, জিনাবে, তারপর অবাক ভালোবাসা অবাক ভালোবাসা 94 সালের। তারপরে হচ্ছে জীবনধারা, তারপর অসামাজিক। এর মধ্যেও তো বেশ উত্থান পতন ঘটেছে হ্যাঁ। আপনাদের, অনেকে ছেড়ে গেছে, অনেকে হ্যাঁ। যুক্ত হয়েছেন। But ওয়ারফেজের আমি জানি না এটা বলা ঠিক হবে না, ওয়ারফেজের শুরু থেকে এই পর্যন্ত যত চলে যাওয়া এবং যুক্ত হওয়া হয়েছে, আমি জানি না বাংলাদেশের আর কোনো ব্যান্ডে এতটা হয়েছে। এতটা হয়নি। তারপরও ওয়ারফেজ হিসেবে টিকে থাকা, এটার মূল শক্তি কি? এটার মূল শক্তি হলো গান, ভালো গান। আমরা এভাবে গানগুলা সিলেক্ট করি বা করেছি যে এই গানগুলা যুগের পর যুগ বেঁচে থাকবে। জানি না এটা আমার একটা দূরদর্শিতা ছিল কিনা জানি না। আমি এককভাবে অ্যালবামের গানগুলা সিলেক্ট করেছি সবসময়, ফার্স্ট অ্যালবাম থেকে এখন পর্যন্ত, অবশ্যই সবার মতামত নিয়ে। কিন্তু আমি ফাইনাল ডিসিশন করে নিতাম এটা থাকবে, এটা থাকবে না, স্টিল। হ্যাঁ, তো এখন মানে আপনাকে সেই শুরু থেকেই মোটামুটি ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছে সবাই। হ্যাঁ, মোটামুটি। কিন্তু অফিসিয়াল আমি 94 থেকে দায়িত্ব পালন করি ক্যাপ্টেনের, লিডারশিপের। তো যাই হোক, তা এইভাবে জিনিসটা আগাতে থাকে। গান ভালো লাগতে হবে আমাদের নিজেদের আগে, তারপর আমি আপনাকে বা দর্শক শ্রোতাদেরকে ভালো লাগাতে পারবো। এবং এইভাবে গানগুলো আমরা তৈরি করেছি। এবং ওয়ারফেজের মিউজিক স্ট্যান্ডার্ডটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় সেটার দিকে সচেষ্ট রাখার চেষ্টা করেছিলাম অ্যালবামের পর অ্যালবাম। কারণ আপনি যদি ভালো কন্টেন্ট উইথ দ্য গুড মিউজিক উইথ দ্য কোয়ালিটি দেন, এটা যুগের পর যুগ থাকবেই, বেঁচে থাকবেই। এই বিশ্বাসটা ছিল। জানি এটা আজকে হয়তো রেজাল্ট পাবো না, আগামী 20, 25, 30 বছর পর হয়তো রেজাল্ট পাবো, এই বিশ্বাসটা আমার ছিল। জানি হয়তো ইমিডিয়েটলি কোনো রেসপন্স পাবো না, গুটি কয়েক কিছু স্মার্ট ছেলে মেয়ে বা যারা রিলেট করতে পারে তারা হয়তো শুনবে। এইভাবেই এই জিনিসগুলো করা, এখন ওইভাবে টিকে আছি বা কাজ করে যাচ্ছি। আপনি একমাত্র ধরেন একদম শক্ত করে হালটা ধরে রেখেছেন। বিভিন্ন ব্যান্ড থেকে এক্সেস বলেন কিংবা রকস্টারটা বলেন, ওয়ারফেজ থেকে তারা যখন বিদেশে চলে যাচ্ছিল নিজের ক্যারিয়ারের জন্য, পড়াশোনার জন্য, আপনার সামনেও নিশ্চয়ই সেরকম সুযোগ হ্যাঁ, ছিল। হ্যাঁ। আপনি সেই ত্যাগটা কেন স্বীকার করলেন, কিংবা সেই কনসিডারেশনটা কেন করলেন যে আপনি সেই বিদেশের উচ্চশিক্ষার সুযোগটা না নিয়ে গান নিয়েই পড়ে থাকবেন বাংলাদেশে? না, যখন আমার সব বন্ধুরা চলে যাচ্ছে, তখন সবাই আমাকে কিন্তু বলেছিল, আমরা এই সেমিস্টারে যাচ্ছি, তুই কিন্তু পরের 1-2 সেমিস্টারের পরে আসবি। এবং আমাকে কিন্তু খুব প্রেশার দেওয়া হচ্ছিল, আমরা চলে যাচ্ছি, তুই আসবি।
তা আমার একটা ইয়ে ছিল কি, আমি যা করব দেশেই করব, দেশেই করব, ভালো মন্দ যেটাই করি দেশেই করব। তা আমার বিদেশে যাওয়ার আগ্রহ বা টানটা ওইভাবে কখনোই ছিল না, সত্যি কথা। এবং দেশের প্রতি টান, ভালোবাসা এবং দেশে এই ব্যাপারগুলো এস্টাবলিশ করা, আগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আমার ভিতরে তাড়না দিত বা কাজ করতো। এই কারণে আসলে ওইভাবে আমি আহ, বিদেশে যাওয়ার জন্য খুব একটা ওইভাবে সিরিয়াস ছিলাম না। বাট আমার স্কোপ অনেক ছিল, অনেক স্কোপ ছিল। একবার মাঝখানে 94-এ প্ল্যান হয়েছিল যাব, কিন্তু একটা ইনসিডেন্ট ঘটার ফলে আর যাওয়া হয়নি। বাট আমি ওইটাই, যেহেতু আল্লাহ চাইনি, দেশেই থাকবো, দেশেই থেকে গেছি, এখনও চলে যাচ্ছে। এই তাড়নাতেই কাজ করে গেছি, এই জন্য দেশে রয়ে গিয়েছিলাম। 98-তে যখন অসামাজিক অ্যালবামের পরে সঞ্জয় সম্ভবত বেরিয়ে গেলেন ওয়ারফেজ থেকে। অসামাজিক অ্যালবাম করার পর হ্যাঁ, একটা কথা শোনা যাচ্ছিল তখন যে তার একটা গানের হাই পিচ টান দিতে গিয়ে তার ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, তিনি আর গান গাইতে পারবেন না। তখনকার যারা নিয়মিত ভক্ত শ্রোতা তাদের মধ্যে এক ধরনের তখন টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল, টক অফ দ্য কান্ট্রি হয়ে উঠেছিল অন্তত শ্রোতাদের মাঝে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বেরিয়ে যাওয়ার কারণ কি ছিল? বেসিক্যালি প্রথম প্রশ্নটার জবাব দিই। এই ব্যাপারটা সম্পূর্ণ ছিল গুজব। হ্যাঁ, এটা ওর বেসিক্যালি ঠান্ডা লেগেছিল, ঠান্ডার কারণে ও হাই পিচ গান গেতে পারতো না, না, ঠান্ডা লাগলে কথা বলা যায় না। তো ওই অবস্থায় এটা ও করতে পারে নাই বেশ কিছুদিন মিউজিক। তো এটা কে বা কারা আমি জানি না, আমরা এখনও জানি না, সঞ্জয় জানি না, ছড়িয়েছিল যে তার হাই পিচ স্ক্রিম করতে যেয়ে তার ভোকাল কর্ড ছিঁড়ে যায়। বাট দ্যাট ওয়াজ নট ট্রু অ্যাট অল। এটা কারা ছড়িয়েছিল জানি না, বাট এটা দ্যাট ওয়াজ রিউমার। অ্যান্ড পরের প্রশ্নটা কি ছিল? মানে বেরিয়ে যাওয়ার কারণ কি ছিল আচ্ছা, সঞ্জয়ের? কারণ সঞ্জয়ের সেটা ছিল, আমি যদি ভুল না করি, ওয়ারফেজের এক মানে সবচেয়ে বড় ধাক্কা প্রাথমিক। বিশাল ধাক্কা, এবং ওর চলে যাওয়াটা কখনোই সুখকর ছিল না। মানে খুব কষ্ট পেয়েছি এই কমল আর আমি এবং সবাই, দর্শক শ্রোতা ভক্তরাও। আসলে ও ক্যারিয়ারটা মিউজিকে করতে চায়নি কখনো। হ্যাঁ, ও ব্যাংকে চাকরি করতো, ভালো একটা ব্যাংকে ভালো পজিশনে ছিল। তারপরও ক্যারিয়ারটা মিউজিকে করবে না, অন্য ক্যারিয়ার করবে। এবং ওর ফ্যামিলিও ওইভাবে হয়তো চাইতেন না যে ও প্রফেশনাল মিউজিক করতো বা করুক। সব কিছু মিলিয়ে আসলে ও মিউজিক থেকে সরে যায়। আপনারা ধরেন 90s-এর যে গানের, মানে 90s-এর ওই দশকটাকে বলা যায় গানের একদম খনি। এটা 2000-এর পর কিংবা শূন্য দশকে এসে একবিংশ শতাব্দীতে আপনার মনে হয় কি সেই গতিটা রক্ষা করা গেল? না, ওইভাবে হয়নি। আসলে লেট 80s থেকে 90s বা আর্লি 2000 পর্যন্ত অনেক ভালো গান হয়েছে বাংলাদেশে। এখনও যে হচ্ছে না তা না, বাট ওই সময় অনেক গান হয়েছে। তা এই আসলে এখন আহ, যেটা হলো, এটা ভালো গান তো সবসময় হয় না, এটা বললেই হয় না, করা যায় না। তো এটা হয়ে গেছে, আর উই আর লাকি। বাট অন্যরা চেষ্টা করে যাচ্ছে, বাট এখন একটু কমে গেছে। কারণ যুগের সাথে মিউজিক স্টাইল, ধরন সব কিছু চেঞ্জ হচ্ছে, হয় জেনারেশন টু জেনারেশন টেস্ট ভ্যারি করে। এসব কারণে আসলে আমরা যারা ওই সময়ের লিসেনার বা যারা মিউজিশিয়ান বা যারা আমাদের 90s ফ্যান, তারা যে টাইপের মিউজিক শুনে বড় হয়েছে, পরবর্তী জেনারেশনের মিউজিক হয়তো তাদের ওইভাবে পছন্দ হয়নি বা হচ্ছে না, বা তাদের ফ্যান সার্কেলটা ডিফারেন্ট ক্যাটাগরি, সব কিছু। এই সব কিছু মিলিয়ে আসলে হয়তো এই প্রজন্মের ব্যাপারগুলো রিলেট করতে পারে নাই বা পারছিল না। এই কারণে এই গ্যাপগুলো হয়। কিন্তু ভালো গান হচ্ছে, একেবারে হচ্ছে না তা না, নতুনরাও ভালো গান করার চেষ্টা করছে। কিন্তু এই প্রজন্মের, হ্যাঁ, অনেকে ভালো গান করার চেষ্টা করছে, কিন্তু ধরেন আপনি ভাবেন একটা কনসার্টের কথা, আজকে 2026 সালে যদি একটা কনসার্ট হয়, সেই কনসার্টে দাঁড়িয়েও ওয়ারফেজকে কিন্তু তার 90s-এর গান গাইতে হবে। এই সময় কেন আরেকটা ওয়ারফেজ তৈরি হতে পারবে না, আরেকটা রকস্টার তৈরি হতে পারবে না? এখানে কি শুধু গানের কোয়ালিটি নাকি অন্য কোনো এলিমেন্ট কাজ করে? আমরা বলি আকাশ সংস্কৃতি, নানান রকম সুযোগ সুবিধা, মানুষের সামনে অনেক অপশনস তৈরি হয়েছে, সেই জন্য কি গান শোনার রুচি নষ্ট হচ্ছেই? এখন বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ধরেন মিউজিকের স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন হিপ হপ, R&B, র্যাপ এগুলো বেশি চলছে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গায়। রকের পরিমাণটা খুব কম, কিন্তু বাংলাদেশে এখনও রকের ইয়েটা শ্রদ্ধা আছে। আধিপত্যটা অনেক বেশি এখনও। বেসিক্যালি এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার ভালো গান প্রথমত, উইথ দ্য কোয়ালিটি, এবং আপনি যেটা করবেন সেটা লাইভে ঠিকমতো ডেলিভারি দেওয়া। কারণ আপনি
রেকর্ডিংয়ে অনেক কিছু করতে পারেন, প্রোডাকশানে অনেক কিছু করতে পারেন, কিন্তু লাইভে আপনি কি ডেলিভারি দিচ্ছেন অ্যাকর্ডিং টু ইউর প্রোডাকশান, অ্যাকর্ডিং টু ইউর অ্যালবাম, সেটা খুব ইম্পর্ট্যান্ট। দর্শক শ্রোতারা, ভক্তরা, এটা দেশে বলেন বিদেশে বলেন, ফরেনার দর্শক বলেন, দেশি দর্শক বলেন, প্রত্যেকে এটা খুব গুরুত্ব দেয়। হোয়াট ইজ ইউর স্টুডিও অ্যালবাম আর আপনি লাইভে কী করছেন, এই দুইটা খুব কম্পেয়ার করে, বা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব সহকারে মেনটেন করে গেছি। স্ট্যান্ডার্ডটা আমাদের রাখতে হবে, কোয়ালিটিটা রাখতে হবে অ্যাকর্ডিং টু স্টুডিও অ্যালবাম, এই ব্যাপারগুলো মেনটেন করে গেছি। আর ম্যানেজিং এই ব্যাপারগুলো তো আছেই, দূরদর্শিতা, সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারগুলো এই জায়গায় এসছি। তো অন্যান্য ব্যান্ডের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। প্রথম কথা একটাই, ভালো গান, ভালো গান, ভালো গান, তারপর অন্য কিছু। ভালো গানে আবার যাব, আবার একটু ওয়ারফেজের প্রসঙ্গে ফিরি। সঞ্জয় বেরিয়ে যাওয়ার পর আপনাদের 2 বছর লেগেছিল নতুন ভোকাল খুঁজে বের করতে, তারপরে যুক্ত হলেন সম্ভবত মিজান। মিজান, সঞ্জয়ের, আমি জানি না এই প্রশ্নটা আপনি কিভাবে উত্তর দেবেন, সঞ্জয়ের জায়গাটা কি মিজান নিতে পারলো সেই সময়, কিংবা ভক্তদের মধ্যেও এক ধরনের টেনশন তৈরি হচ্ছিল, যদিও মিজান তার গানের কোয়ালিটি দিয়ে পরবর্তীতে উতরে গেছে। তো আপনাদের মধ্যে ইনিশিয়ালি কি মনে হয়েছিল যে সঞ্জয়ের যে জায়গাটা তৈরি হয়েছিল ওয়ারফেজের, সেই জায়গাটা পূরণ করা কতটা সক্ষম ছিলেন? এটা আসলে বিশাল চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, কারণ ওই সময়, এখন তো অনেক ভালো ট্যালেন্টেড আর্টিস্ট, মিউজিশিয়ান, ভোকালিস্ট সব পাওয়া যাচ্ছে, কিন্তু ওই সময় এটা সহজলভ্য ছিল না। সঞ্জয়ের মতো ভোকালিস্ট, হ্যাঁ, 4-4টে হিট অ্যালবাম দিয়েছে, তা এরপর লিড ভোকালিস্ট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা বিষয়। ম্যাক্সিমাম ব্যান্ডই এরপর উঠতে পারে না, একেবারে নোজ ফল হয়, ডাউনফল হয়, তা এটা হয় না। কিন্তু মিজান, উই আর লাকি, মিজানের মতো একটা ভোকালিস্ট পেয়েছিলাম ওই সময়। এটা ওর গলার টোন, হাস্কিনেস, পাওয়ার, পিচ, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। তা ওইটা পেয়ে আমি আর কমল খুবই এক্সাইটেড হয়ে যাই, সাথে সাথে ওকে ব্যান্ডে আমরা ইনক্লুড করি। এই জন্য আমি বলবো আমাদের ছোটো ভাই সাউন্ড গার্ডেনে তখন কাজ করতো দূরে, আমাদের ছোটো ভাই ছিল দূরে, আমাকে জানাই প্রথমে, টিউ ভাই ওয়ারফেজের ভোকালিস্ট করতেছেন, আমাদের একটা খুলনার ছোটো ভাই আছে, ছেলে আছে, ওর গান এখানে রেকর্ডিং হচ্ছে, আপনি শুনে দেখেন কেমন লাগে। আমি শুনলাম, ফোনে শুনেই আমার ভালো লেগে গেছে। আমি সাথে সাথে কমলকে ফোন করি, কমল এই অবস্থা। কমলও শুনে বললো, আর কোনো কথা নেই দোস্ত, ফাইনাল করে ফেল। বলে হ্যাঁ, এটাই করতেছি। তারপর মিজানের সাথে বসলাম, মিজানকে নিয়ে তারপর কাজ শুরু করলাম, এবং মিজান তার ট্যালেন্ট দিয়ে, গায়িকা দিয়ে, সব কিছু দিয়ে প্রমাণ করলো, না ঠিক আছে, সঞ্জয়ের পর আরেকজন ওয়ারফেজে এসছেন উইথ দ্য কোয়ালিটি। হ্যাঁ, তখন কিছু সমালোচনা হয়েছে ওর উচ্চারণগত বিষয় নিয়ে, বাট ওগুলো আস্তে আস্তে আমরা ঠিক করেছি, এটা সময় লেগেছে। তা বাট সঞ্জয়ের পর মিজান খুব সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতাদের মন জয় করতে পেরেছে উইথ দ্য কোয়ালিটি। আর এখানে আরেকটা মূল ব্যাপার হলো আওয়ার ভয়েস ডিরেকশন, মিউজিক ডিরেকশন, প্রডিউসিং, এগুলো খুব ইম্পর্টেন্ট, সে সাথে ভালো গান, এছাড়া আসলে সম্ভব ছিল না। আরও তো উত্থান পতনের গল্প আছে ওয়ারফেজে। সবসময় কি ব্যক্তিগত কারণে সবাই বেরিয়ে গেছেন? কখনো কি, ধরেন এতগুলো মানুষ একসাথে কাজ করছে, কখনো কি দলের মধ্যে আপনার ক্যাপ্টেন হিসেবে আপনার কখনো মনে হয়েছে যে খুব ভয় পেয়েছিলেন যে এই বুঝি দলটা ভেঙে গেল, মানে কোনো ঝগড়াঝাটি নিজেদের মধ্যে, মনোমালিন্য, যেটা আমরা অনেক ব্যান্ডের ক্ষেত্রে শুনি? না, এরকম তো যখন চলে যায়, প্রথম এগুলো মনে হতো, ব্যান্ড মনে হয় আর হচ্ছে না, আর মনে হয় কন্টিনিউ করতে পারবো না, কারণ এরকম কোয়ালিটি সম্পন্ন মিউজিশিয়ান আমি কোথায় পাবো, বা কে আছে। তো এই ব্যাপারগুলো কাজ করতো, কিন্তু আলটিমেটলি না, মনের জোর ছিল, নিয়তটা ঠিক ছিল, এই কারণেই হয়তো ওইভাবে সবাইকে পেয়েছি এবং এগিয়ে গেছি ভালো গানের মাধ্যমে। আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা বলতেই হবে প্রশ্নের বাইরে আমাদের, সেটা হলো যে আমাদের যারা সংরাইটাররা আছেন ওয়ারফেজের, আমি কয়েকজনের নাম বলবো: বাবনা, কমল, শামস, হাসান ইমতিয়াজ সুমন, কথাও সুরও লিখেছে, জাহাঙ্গীর হায়দার দীপন, আফতাব মাহমুদ খুরশিদ, তারপর বালাম, হ্যাঁ, আমিও গান লিখছি কিছু, তা ফুয়াদ ইবনে রাব্বি, হ্যাঁ, আরও কয়েকজন আছে। আমাদের আসলে এই সংরাইটার এবং লিরিসিস্ট, কম্পোজার, এদের অবদানটা অপরিসীম, এটা কোনোভাবেই অস্বীকার আমরা করতে পারবো না। আমি বারবার প্রথম থেকে বলছি, ভালো গান, ভালো গান, ভালো গান, এদের ভালো গান দিয়েই কিন্তু আমরা এত দূর এসেছি, এবং আমরা যতটুকু
করেছি, এই গানই কিন্তু আমাকে বাঁচিয়ে রাখবে। যদি গান না থাকে আমাদের কিন্তু অস্তিত্ব নাই, থাকবে না। আরেকজনের কথা মাসুক রহমান, যে আমরা ফার্স্ট অ্যালবামে কাজ করি হলো সঞ্জয়, বাবনা, কমল, মাসুক, রাসেল আর আমি, এই 6 জন। তা এই 6 জন মিলে কিন্তু এই পায়োনিয়ার অ্যালবামটা আমরা দিই। সো আমার কাছে এই অ্যালবামটার গুরুত্ব অনেক, কারণ এই অ্যালবামটাই পথ দেখিয়ে দিয়েছে সব কিছু, ঠিক আছে? তা এখানে মাসুকের আশা গান, সাদিকারের সুর, অন্যান্য কৈশোরের পার্টে অ্যারেঞ্জমেন্ট কিছু, তা এই সব কিছু এই পুরো অ্যালবামের কন্ট্রিবিউশন খুব ইম্পর্ট্যান্ট। তা ও আমাদের, যদিও ইউএসএতে থাকে, অনেক আগে ওই কমলদের সাথেই চলে গেছে, ওই সময় চলে গেছে, বাট ওরও কন্ট্রিবিউশনটা অনেক, এবং এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও ইন ঢাকার মেম্বার ছিল, বাট আমাদের সাথেও বাজাতো, এবং হি ইজ রিয়েলি ভেরি ভেরি গুড কম্পোজার। সো আমি অবশ্যই আমাদের এই অ্যাচিভমেন্টের পিছিয়ে তাদের অবদান অনেক 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 বেশি। লিরিসিস্টদের প্রসঙ্গে এমনি আমি একটু আসতাম, আমি সেটা আসবো, কিন্তু যেটা জিজ্ঞেস করছিলাম মানে কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়াঝাটি অনেক হয়, একটা আপনি পরিবারে তো ঝগড়াঝাটি হবেই, অনেক কিছুই হয় যেটা আমরা সামনে আনি না, আনতে দিই না, বা আনা হয় না। আনলে দর্শক শ্রোতারা হার্ট হবে বা কষ্ট পাবে, এই জিনিসগুলা সহজভাবে মেনে নিবে না বা মিস ইন্টারপ্রেট করবে। তা এই ব্যাপারগুলো হয়, ঝগড়াঝাটি অনেক হয়েছে, অনেক হয়, এখনও কম বেশি হয়। হ্যাঁ, এটা একটা পরিবারে তো এটা হবেই। আপনি বলছিলেন যে ক্যারিয়ার হিসেবে সঞ্জয় না, এই যে যখন 91 সালে প্রথম বেরিয়ে গেলেন, বিদেশে চলে গেলেন কমল প্রথমে, ওই সময় কমল, রাসেল, হ্যাঁ, হ্যাঁ। ক্যারিয়ার হিসেবে মিউজিকটাকে বেছে না নেওয়ার এক ধরনের ওই সময় কি আসলে মিউজিককে ক্যারিয়ার হিসেবে নেওয়ার বাস্তবতা ছিল বাংলাদেশে? এবং তার সাথে ২০২৬ সালে এসে আপনি বলছেন যে অনেক নতুন মিউজিক করছে, কিন্তু এখনও কি ব্যান্ড মিউজিককে ক্যারিয়ার হিসেবে নেওয়ার মতো বাস্তবতা তৈরি হয়েছে? দেশের অবস্থা যদি স্থিতিশীল থাকে, অবশ্যই নেওয়ার সময় হয়ে এসছে, যদি স্থিতিশীল থাকে। কারণ আপনি দেখেন, মানুষের বেসিক নিডের পর কিন্তু এন্টারটেনমেন্ট, হ্যাঁ, 5টা বেসিক নিডের পর আপনার এন্টারটেনমেন্ট আসবে। যখন মানুষ সুখে আনন্দে থাকবে, তখন আপনি নাটক দেখবেন, সিনেমা দেখবেন, গান শুনতে যাবেন, কনসার্টে যাবেন, এগুলো আসবে, তাই না? তা এটা যদি এই সিচুয়েশনটা যদি স্থিতিশীল থাকে আমাদের দেশে, তাহলে এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব। কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি ভালো কোনো কন্টেন্ট করেন, গান করেন, ইজিলি আপনি সবার জায়গায় মনে চলে যাবেন, সবার কাছে পৌঁছেই যাবেন ইজিলি। তখন আপনি নানান প্রোগ্রামের জন্য আমন্ত্রণ পাবেন, এবং এটাকে যদি আপনার কোয়ালিটি থাকে, আপনি এটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব। কিন্তু টিকে থাকে কি? ধরেন সোশ্যাল মিডিয়ায় এরকম তো গান গত ৮-১০ বছরে অনেক দেখেছি, লঞ্চ হওয়ার পরে ৫০ লাখ ১ কোটি ভিউ হয়েছে, কিন্তু এখন আমি মনে করতে পারবো না। কিন্তু ওয়ারফেজের সেই বিচ্ছিন্ন আবেগ কিংবা অবাক ভালোবাসা তো এখনো মনে করা যায়। টিকে থাকে কি এই নতুন সময়ের গান? যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি নেমে যাই, ইউ আর রাইট। হ্যাঁ, আমি মানে আমার ইয়েটা হলো, আমি খুব স্লো অ্যান্ড স্টেডিতে বিশ্বাস করি, খুব আস্তে আস্তে করে উঠতে চাই। এখনই উঠে যাব, এখনই ওখানে যাব, সেরকম মেন্টালিটি কখনোই ছিল না। নাহলে ২০-২৫ বছর পর যে আমরা এই জায়গায় যাব, এতদিন সময় দিতাম না। স্লো অ্যান্ড স্টেডিনেসটা খুব ইম্পর্ট্যান্ট। তা এখন যারা কাজ করছেন, সবাই খুব তাড়াতাড়ি সব কিছুর রেজাল্ট পেতে চায়, এবং তাড়াতাড়ি এদিক ওদিক সেদিক ছুটতে চায়। এটা একটা প্রত্যেকটার জিনিসের সময় থাকে, সময় লাগে, এবং ওই ব্যাপারগুলো ঠিকমতো ম্যানেজ করে গুছিয়ে আগাতে হয়, নিজেকে ওইভাবে প্রজেক্ট করতে হয়। এটা যদি না করা হয়, তাহলে সে হারাবে, এই কিন্তু জন্যই হারিয়ে যায়। কিন্তু এখন তো বরং সুযোগ সুবিধা অনেক বেশি না? আপনারা যখন মিউজিক করতেন তখন কি ধরেন একটা ইকুইপমেন্ট তৈরি করা কিংবা একটা গান রেকর্ড করা কত হ্যাপা ছিল? মানে সেই জিনিসগুলো ডিল করতেন কিভাবে? ধরেন চাইলেই তো একটা ইকুইপমেন্ট আপনি হাতের সামনে পাচ্ছেন না, না, কিংবা তখন এগুলো সহজলভ্য ছিল না। তখন একটা অ্যাম্প, মানে আমাদের এই এসএসের ড্রামার কিশোরের বাসায় একটা ইয়ামাহা অ্যাম্প ছিল, ওখানে ওয়ারফেস রকস্টার ইন ঢাকা, ওই একটা অ্যাম্প দিয়ে, একটা মিক্সার দিয়ে প্র্যাকটিস করতাম। সহজলভ্য ছিল না। কমলের একটা ফিলিপস অ্যাম্প ছিল, ওটা দিয়ে সবাই প্র্যাকটিস করতাম, নিয়ে যেতাম। আমরা সবাই তখন এদিকে ওদিকে ইনস্ট্রুমেন্টস ক্যারি করে নিয়ে যেতাম, নিজেরা। আমি আমার বক্সিবাজারের স্টুডেন্টের বাসায়, ওর আমার নিজস্ব ড্রাম ছিল না, ওর বাসায় যেতাম, দুপুর 2টা কলেজ শেষ করে দুপুর 2টার দিকে যেতাম, 2টা ওর বাসা থেকে ড্রামস নিয়ে কমলার বাসায় যেতাম, ওখানে সেট করে প্র্যাকটিস করে একা কিন্তু রিক্সা দিয়ে, এবং একা আবার সব খুলে রাত 9:30টার দিকে ওর বাসায় নামে, তারপর আমি বাসায় যেতাম।
এইভাবে কাজ করেছি। প্রত্যেকেই ওর কাছ থেকে গিটার নিচ্ছে, ওর কাছ থেকে স্ট্রিং নিচ্ছে, ওর কাছ থেকে গিটার স্ট্র্যাপ নিচ্ছে, ওর কাছ থেকে গ্যাজেট নিচ্ছে। এভাবেই আমরা সবাই মানে শেয়ারিংয়ের মাধ্যমে ব্যাপারগুলো করতাম। এগুলো একেবারেই সহজ ছিল না। বাট আমাদের ভিতরে ওই মেন্টালিটি ছিল, শেয়ারিংয়ের মেন্টালিটি ছিল বলেই আসলে সব কিছুভাবে আমরা করতে পেরেছি। কিন্তু এই স্ট্রাগলটার ভিশন কি ছিল সেই সময়? কি জানতেন প্যাশন 2024 ফর দ্য লাভ অফ মিউজিক, প্যাশন ফর দ্য লাভ অফ মিউজিক। মিউজিক করবো, ভালো কিছু করবো, এতটুকুই। কী হবে সামনে ওই ডোন্ট নো। ভালো কিছু করবো, এক্সপেরিমেন্ট করবো, নতুন কিছু চর্চা করবো, সেগুলো ছিল আমাদের ভিতরে অনুপ্রেরণা। নতুন কিছু চর্চা করা মানেই তো নতুন কিছু ঝক্কি ঝামেলা পোহানো। আপনি শুরুতেই বলছিলেন যে তখন মুরব্বিদের ভাষায় এই ব্যান্ড মিউজিক ছিল অপসংস্কৃতি, যুব সমাজ হ্যাঁ। ধ্বংস হয়ে যাচ্ছে। তখনকার সেই বাংলাদেশের বাস্তবতা এটা ডিল করতেন কিভাবে আপনারা? আহ, করতাম। এটা আসলে সহজ ছিল না। কারণ এই প্রসঙ্গে হ্যাঁ বলি, দর্শক শ্রোতা বা যারা মুরব্বী ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, এই টাইপের মিউজিক পছন্দ করতেন না। গতানুগতিক মিউজিক পছন্দ করত। এবং আমাদের আমাদের ওয়ারফেজের যারা মেম্বার ছিলেন, সদস্যরা ছিলেন বা কাজ করে গেছেন, তাদের ফ্যামিলিরাও চেতনা তারা আসলে মিউজিকটা করুক। এই কারণে সবাই চলে গেছে। কিন্তু ওয়ারফেজ থাকবে বা কন্টিনিউ হবে এটা কারোর মাথায় স্বপ্নেই আসে নাই। ঠিক আছে, সবাই চলে গেছে নিজের যে যার ক্যারিয়ারের জন্য। আমাদের ব্যান্ডের যারা মেম্বারদের মুরব্বীরা, প্যারেন্টসরা, মানে তারা আমাকে দেখলে বলতো, টিপু চলে এসছে, যে এখন তো মিউজিক আর লেখাপড়া হবে না। মানে আমি একটা নিউক্লিয়াস হিসেবে কাজ করতাম সব জায়গায়। ওকে, অনুপ্রেরণা বলো, উৎসাহ বলো, সব কিছু। এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে ওনারা কিন্তু খুব পছন্দ করতো, ভালোবাসতো প্রত্যেকেরই। হ্যাঁ, আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা সবার সাথে ছিল। ডিউ রেসপেক্ট, সবাইকে ওইভাবে সম্মান দিয়ে বলছি। অনেকেই কিন্তু আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের সন্তানদের সাথে যেন আমি না মিশি বা তাদের বাসায় যেন না যাই, সেটা কিন্তু বোঝানো হয়েছে, বলাও হয়েছে। কিন্তু আমি আমার বিশ্বাসে অটল ছিলাম। জানি আমার এই ট্যালেন্টেড মিউজিশিয়ানরা, ফ্রেন্ডরা একসাথে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। কিন্তু একসাথে থাকতে হবে। তা এই বিশ্বাস নিয়ে কাজ করে গেছি। কিন্তু ধরেন মানে আপনাদের আপনি বলছিলেন যে আপনাদের পরিবারের সদস্যরাও খুব একটা ভালোভাবে নেয়নি। মুরব্বীরা, মানে হ্যাঁ। মানে সেই সময়ের বাস্তবতা হয়তো নেওয়ার হ্যাঁ, কথাও না। মানে কখনো ট্রু। কখনো কি হতাশ হয়েছেন? কিংবা তারা নিশ্চয়ই নানান রকম কটু কথাও শুনতে হয়েছে আমি নিশ্চিত। হ্যাঁ। সেইটা আপনাদের মধ্যে পীড়া দিত কিনা কিংবা প্রভাব ফেলতো কিনা? নাকি আরো বেশি শক্ত হিসেবে গড়ে তুলতো আপনাদের সেগুলো? হ্যাঁ, হ্যাঁ, সেটা ছিল কষ্টদায়ক, কষ্ট দিত, খারাপ লাগতো। মাঝে, মাঝে শেয়ার করতাম। কিন্তু প্রত্যেকেরই আসলে ছিল যে না, হায়ার স্টাডি করব, ক্যারিয়ারটা নিজেদের মতো করে করব। তখন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, লয়ার, এগুলা, ব্যারিস্টার, এগুলা হবে। ঠিক আছে? এই মিউজিশিয়ান হবে, এই মিউজিককে যে একটা প্রফেশন হিসেবে নেওয়া যায়, এটা কেউ স্বপ্নেই চিন্তা করে না ওই সময়। ঠিক আছে? তো এটা আমি তাদের দোষ দিচ্ছি না, আমাদের ওই বন্ধুদেরও দোষ দিচ্ছি না। কারণ এটা ছিল সামাজিক প্রেক্ষাপট। তো এইভাবে আগেছে। কিন্তু আমার বিশ্বাসটা ছিল যে এটা হবে, কিছু একটা ভালো কিছু আমরা করতে পারবো যদি উইথ দ্য কোয়ালিটি ভালো কিছু গান আমরা দর্শক শ্রোতাদের জন্য, ভক্তদের জন্য, আমাদের জন্য রেখে যেতে পারি। এটা আজকে না হোক, 20 বছর, 25 বছর, 30 বছর পর এটা নিয়ে লোক কথা বলবে এবং তাদের ভালো লাগবে। আপনি বারবার যে কোয়ালিটির কথা বলেন, এই কোয়ালিটির আসলে সংজ্ঞা কি? কিংবা একটা ভালো গানের সংজ্ঞা কি? আমরা তো ওয়ারফেজের গানও যেমন জনপ্রিয় হয়েছে, আমি এখন কারো নাম বলতে চাই না। কিন্তু ধরেন ইন্ডিভিজুয়াল সিঙ্গারেরও গান জনপ্রিয় হয়েছে। আধুনিক সঙ্গীত যেগুলো আমরা বলি জনপ্রিয় হয়েছে। অনেক ভালো গান আবার জনপ্রিয় হয় না, এরকম ক্রিটিকও শোনা যায়। তাহলে ভালো গানের সংজ্ঞা কি? পৃথিবীর শ্রেষ্ঠ গানও যে আপনার মনের জায়গা করে নেবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা বলতে পারবেন না। আপনি মেটালিকার একটা গান যে আপনার মনের জায়গা করবে, মাইকেল জ্যাকসনের গান মনের জায়গা করবে, বা উইটনি হিউস্টনের গান জায়গা করবে, ইউন আপনি জানেন না। বা আমাদের গান, বা আমাদের অনেক প্রতিষ্ঠা শিল্পী আছে, মনে জায়গা আপনি জানেন না। দর্শক দর্শক শ্রোতাদের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে? কোনটা তার হৃদয় টাচ করবে, ইউ ডোন্ট নো। কিন্তু সবার হৃদয়ও তো একরকম না। না, একজনের হৃদয় এক রকম কাজ কিন্তু করে। যে আপনি যে বললেন যে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো ভালো গান করতে হবে, ভালো কথা, ভালো গান, ভালো মিউজিক উইথ দ্য গুড কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি, প্রোডাকশন দিয়ে, অডিও, এখন তো ভিজুয়ালও। হ্যাঁ, তো এইভাবেই জিনিসগুলা চিন্তা করে আগিয়েছি সবসময়। কেন একটা জিনিস সবসময় কাজ করতো আমার এবং আমাদের ভিতরে, ঠিক আছে, না এই গানটা ভালো কিছু হবে, এটা দর্শক শ্রোতা পছন্দ করবে, ভক্তরা পছন্দ করবে, তার হৃদয়ের জায়গা করে নেবে, এই বিশ্বাসটা একটা সবসময় কাজ করতো। এবং ওটার কারণেই
এই ব্যাপারগুলো হয়েছে। জানি না এগুলা কতটুকু সফলতা পেয়েছি, বাট এই আরেকটা ইয়ে যেটা বললে যে ব্যাপারটা কি, এই যে কনসার্ট বা ইয়েতে গেলেই দেখতে পারবে যে সবাই গাচ্ছে, আমাদের সাথে গাচ্ছে, গলা মিলিয়ে। হ্যাঁ গলা মিলিয়ে গাচ্ছে, আনন্দ করে গাচ্ছে, এটাই তো সার্থকতা, ভালো লাগা। তা একটা জিনিস এই প্রসঙ্গে বলি যে এই জায়গায় আমি সবসময় যেটা জিনিসটা করে গেছি, আমি এবং আমরা সবাই মিলে, যে অ্যালবামে যদি 10টা গান থাকে, 10টা গানই আমার সন্তান, 10টা গানকেই আমাকে ওই জায়গায় নিতে হবে। বিদেশে যেটা বলে প্রডিউসাররা বা রেকর্ড লেভেল, উই নিড 1 or 2 বিগ সং, দ্যাটস অল, এভাবে তারা চিন্তা করে। কিন্তু আমার কথা হইলো আমার 10টা গানেই বিগ হইতে হবে, প্রত্যেকটা গানই আমাদের সন্তানের মতো, কাউকে ছেড়ে কাউকে আমি আলাদা করতে পারবো না। সো ওই কোয়ালিটি নিয়ে কাজ করি, ওই গানগুলো আগে আমাদের ভালো লাগাতে হবে, তারপর আমি দর্শক শ্রোতা ভক্তদেরকে ভালো লাগাতে পারবো। তো এইভাবে জিনিসগুলো আগিয়ে গেছি। আর আমাদের এই পর্যন্ত যত অ্যালবাম হয়েছে, আমাদের প্রায় 107-10টার মতো গান রিলিজ হয়েছে, তার মধ্যে 60টা থেকে 70টা গান সুপারহিট। এটা কয়টা ব্যান্ডের হয়, পৃথিবীর কয়টা ব্যান্ডের আছে? নাই। মানে রেশিও ভাবলে অনেক হ্যাঁ, বেশি। রেশিও ভাবলে। কিন্তু এমন কোনো গান আছে আপনারা তৈরি করার সময় ভেবেছিলেন এই গানটা হিট করবে কিংবা এই হ্যাঁ, গানটা হ্যাঁ। কিন্তু এই গানটা আসলে ব্যর্থ হয়েছে, সেই গানটা আপনারা মানে সেই ব্যর্থতা আপনাদের পীড়া দিয়েছে এমন কোনো- ব্যর্থটা আসলে আমাদের মানে সব সেই গানই অর্থে গানটা নেয় নাই নাই, কিন্তু যারা কোর ওয়ারফেস ফ্যান, হ্যাঁ, তাদের কাছে কিন্তু ওয়ারফেসের প্রতিটা গানই একেবারে ভালো লাগার মন্ত্রমুগ্ধের মতো তাদের কাছে ভালো লাগে, ঠিক আছে। কিন্তু হিট হয়নি, লাইক শতাব্দীর আহ্বানে, এটা একটা গান ছিল। আম, তারপর অগরূপা চাঁদ, এই গানটা, তারপর হলো দিন বদলের পালা, হ্যাঁ, এই গানগুলা মনে করেছিলাম আরও সুপারহিট ভালো হবে। বাট ওয়ারফেসের দর্শক তো তারা পছন্দ করে, যারা কোর, সবাই হয়তো ওইভাবে নেয়নি বা শুনে নেয় এখনও। যারা শুনবে, 4-5 বার শুনবে, ঢুকে যাবে। আর আমি প্রত্যেক ওয়ারফেসের দর্শক শ্রোতা ভক্তদেরকে বলতাম, যখনই অ্যালবাম শুনেছো, হ্যাঁ শুনেছি, কয়বার শুনেছো? একবার না, প্লিজ 5-6বার তুই মনোযোগ দিয়ে শোনো, তারপর তুমি আমার সাথে কথা বলো এটা নিয়ে। 4-5বার শোনার পর সে আর বার হতে পারে না ওই দিক থেকে, ঠিক আছে। আমাদের গানগুলো খুব স্লো পয়জনিংয়ের মতো। আপনারা যখন ইনিশিয়ালি গান করতেন আপনাদের কমিউনিটি কিংবা আপনাদের টার্গেট অডিয়েন্স ছিল খুবই নিশ পশ এক ধরনের কমিউনিটি, সেইখান থেকে বেরিয়ে এসে সর্বসাধারণের ব্যান্ড হয়ে ওঠা, এই জার্নিটার মূল মন্ত্র কি? আবার মানে আপনারা যখন শুরুর দিকে গান করতেন তখন আপনাদের শ্রোতার যে অডিয়েন্স, যে টার্গেট গ্রুপ ছিল, সেটা তো ছিল খুব নিশ কমিউনিটি সমাজের। সেই জায়গা থেকে সবার জন্য ব্যান্ড হয়ে ওঠা, সবার জন্য গান করা, এটা কি আপনাদের কোনো সুচিন্তিত ভাবনা ছিল নাকি করতে করতে হয়ে গেছে? না, আমরা গান করেছি খুব আমাদের জন্য, ক্রাউডের জন্য, কারণ আমাদের গান সবাই ওই সময় পছন্দ করবে না, সেটা আমরা জানতাম, বুঝতাম, এবং সবাই আমাদের গান পছন্দ করুক সেটা আমরা চেতাম না। কারণ আমাদের গান পছন্দ বা করতে হলে, ভালো লাগতে হলে তাকে বুঝতে হবে, রিলেট করতে হবে, এই ব্যাপারগুলা আমরা গুরুত্ব দিতাম। বাট সবাই আবার পছন্দ করুক সেটাও চেতাম না, ঠিক আছে, কারণ এটা একটা মানে বিষয় আছে, ভালো লাগার বিষয় আছে। কিন্তু আস্তে আস্তে সত্যি কথা, জেনারেশন টু জেনারেশন এটা সবার মনে জায়গা করে নিয়েছে এবং নিচ্ছে এখনও। এটা আসলে খুব ভালো লাগার বিষয়। একটাই কথা, ভালো গান। শ্রোতাদের মধ্যে আপনি মনে হয় যে শ্রোতাদের রুচিরও পরিবর্তন হয় দশকে দশকে, জেনারেশন ধরে কিংবা বৈশ্বিক পারিপার্শ্বিকতার কারণে, সেইটা কি প্রভাব ফেলে মিউজিক অঙ্গনে? অবশ্যই প্রভাব ফেলে, কারণ আপনি যদি অনেক লং টার্ম ধরে মিউজিক করেন, আজকে আপনি এই দশকে যেরকম করছেন, পরের দশকে এখন তো আরও কম, 2 বছর পর, 1 বছর পর সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এগুলো অবশ্যই প্রভাব ফেলে। আপনি যদি ওই ট্রেন্ড অনুযায়ী নিজেকে না কপ আপ করতে পারেন, ওইভাবে না ডেলিভারি দিতে পারেন উইথ দ্য গুড মিউজিক কন্টেন্ট, লিরিক অ্যান্ড এভরিথিং, তাহলে আপনি ওইভাবে আগাতে পারবেন না। 90s যখন ধরেন আপনারাও গান করছেন আপনাদের শ্রোতাদের জন্য, একই সাথে ধরেন এলআরবি, নগর বাউল, মাইলস, তাদের একটা ন্যাশন ওয়াইড জনপ্রিয়তা হয়েছিল। তাদেরকে কখনো কি প্রতিদ্বন্দ্বী মনে হতো আপনাদের? অফকোর্স এটা তো একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, শত্রুতা না, হ্যাঁ হ্যাঁ, না প্রতিদ্বন্দ্বিতার কথাই বলেছি, শত্রুতার কথা বলি নাই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই তো মজা। কে কী করলো, কে কী ভালো গান করলো, আমি কী করলাম, আমরা কী করলাম, সবাই কী করলো, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, মাইলসের এই অ্যালবামটা হেভি জোস হয়েছে, ওই গানগুলো হেভি জোস, এলআরবির এটা হেভি জোস, ফিডব্যাকের ওইটা জোস, মাকসুদ ঢাকার এটা জোস, মানে অনেক কিছু হচ্ছে, ক্রিপ্টিক ফেটার ওইটা জোস, আর্টসেলের ওইটা জোস, এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করি, ভালো লাগে। এইভাবেই কম্পিটিশন না, এটা করেছে, আমাদেরকে তাহলে আর একটু ভালোভাবে চিন্তা করে আগাতে হবে, ভালো করে আরও সুন্দর গানগুলো দিতে হবে, ভালো করে গুছাতে হবে, এই ব্যাপারগুলো অবশ্যই কাজ করেছে, কাজ করে।
অনেক ব্যান্ড তো ঝরেও পড়েছে, মানে খুব ভালো ২-৪টা হিট গান করে এরপরে আবার নাই মার্কেটে। সেগুলো কেন ঘটতো? এটা কি কোনো ইন্ডিভিজুয়াল কারণে, নাকি এই সামগ্রিক মিউজিক অঙ্গনের কোনো রকম? এটা যা ব্যান্ডের নিজস্ব ইন্টারনাল বিষয়। তারা ব্যান্ড কন্টিনিউ করতে চেয়েছে, চায় না, এটা তাদের বিষয়। কিন্তু একটাই বিষয়, ব্যান্ড করতে হলে অনেক ধৈর্য থাকতে হবে, স্যাক্রিফাইস মেন্টালিটি হতে হবে, ডেডিকেশন থাকতে হবে, কমিটেড হতে হবে। নাহলে কিন্তু সম্ভব না। এখন তাদের ভিতরে যদি এগুলোর অভাব হয়, তাহলে তো কন্টিনিউ করা সম্ভব না। হয়তো যদি এগুলো না থাকে, এই কারণেই ম্যাক্সিমাম ঝরে গেছে বা ঝরে যায়। লিরিসিস্টদের প্রশ্নটা একটু করেই ফেলি। ধরেন ব্যান্ডের যে গানগুলো জনপ্রিয় হয় বা ইন্ডিভিজুয়াল সিঙ্গারদের গান জনপ্রিয় হওয়ার পর সব না হলেও অনেকের গীতিকারদের কথা আমরা শুনি যে কোনো অনুষ্ঠানে, বলা হয় গানটি লিখেছেন অমুক, সুর করেছেন অমুক, গাইছেন অমুক। ব্যান্ডের গানের ক্ষেত্রে আমরা ধরেন আপনি অনেকগুলো অনেক লিরিসিস্টদের কথা আজকে উচ্চারণ করলেন, কিন্তু সাধারণত ব্যান্ডের গানের ক্ষেত্রে লিরিসিস্টদের কথা খুব একটা শোনা যায় না। এইটা কেন? এটা কি শুধু মানে একটা গানের মালিকানা সেই ব্যান্ড দলের মধ্যে রাখার জন্য, নাকি মানে টিম অ্যাজ এ টিম জিনিসটাকে পোর্ট্রে করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? ধরেন আমি অ্যালবামেও খুব একটা ব্যান্ডের গানগুলো কে লিখেছেন দেখি নাই। না, সেটা হয়তো আপনি ওইভাবে হয়তো খেয়াল করেননি। যেমন এলআরবির অ্যালবামে, মাইলসের অ্যালবামে, আমাদের অ্যালবামে, ফিডব্যাকের অ্যালবামে আমি দেখেছি। হ্যাঁ, মাসুদ না, ভাইয়ের না, অ্যালবামে অনেকেই আছে, হ্যাঁ। লিখেছে, আবার অনেক জায়গায় লেখা আবার অনেক থাকতো। জায়গায় লেখা থাকে না। সেটাই বলছি, মানে গড়ে। ভেরি মাচ রাইট। অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় থেকে না। বাট এই গ্র্যাটিটিউডটা বা এই কমিউনিকেশনটা খুব দরকার। কারণ আল্টিমেটলি গানের মালিককে জানেন তো। গানের মালিক হলো যে সুরকার, ফার্স্ট রাইট হোল্ডার, সেকেন্ড রাইট হোল্ডার হলো লিরিসিস্ট, তারপর হলো পাবলিশার। ওরা যদি আপনাকে না ইয়ে দেয়, কনসেন্ট না দেয়, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক আছে? তা এই কারণে এটা আপনার গান, আপনি লিখেছেন, আপনি সুর করেছেন, এটা আমাকে বলতেই হবে। এটা না বললে এটা আপনাকে ছোট করা হলো, আপনাকে অস্বীকার করা হলো। যেখানে যেখানে সম্ভব হয় প্রত্যেক জায়গায় অ্যাটলিস্ট আমি এবং আমরা বলার চেষ্টা করি। এটা খুব জরুরি। আপনাকে এই রেকগনাইজেশনটা দেওয়া খুব জরুরি। কারণ আপনার কথা না থাকলে আমি কী করতাম? আপনার সুরটা না থাকলে আমি কী করতাম? এটা জরুরি। এই রেকগনাইজেশনটা দিতেই হয়, দেওয়া উচিত। এবং অনেকেই দিয়েছে, অনেকে হয়তো এটার গুরুত্বটা মনে করে না। লিখেছে একটা পেমেন্ট দিয়েছি, ফাইন, কিন্তু না, এটা বলতে হবে। এটা তাদের প্রাপ্য। এটা বলা উচিত। এবার আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন এটা মেনটেন করে। দে আর দ্য ক্রিয়েটার্স মেনলি। আপনি বলছিলেন যে একটা গান তৈরি করার পর এটা ওপেন এয়ারে কিংবা লাইভে আপনি কিভাবে ডেলিভারি দিবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। ওপেন এয়ার কনসার্টই তো কমে গেছে এখন। কোথায় কমেছে? আমি তো মানে আপনি কি ধরেন ৯০ দশকে যে পরিমাণ কনসার্ট আপনি করতেন, আপনি গত ১০ তার চেয়ে বছরে। আমি ১০ গুণ বেশি কনসার্ট করছি এখন। আমি জানি না, মানে কনসার্ট বলতে কি আপনি পাবলিক টিকেট কনসার্ট বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, সেটা কমে গেছে। না, না, সেটার কথাই বলছি। সেটা কমে গেছে। টিকেট বাট এমনি কিনে শো প্রাইভেট দেখতে ইউনিভার্সিটি, যাওয়ার, হ্যাঁ, না, টিকেট কিনে শো দেখতে যাওয়ার যে এক হ্যাঁ। ধরনের ট্রেন্ড ছিল কিংবা একটা সংস্কৃতি ছিল যে আগামী মাসের ১৭ তারিখ ওয়ারফেজের কনসার্ট আছে, এলআরবির কনসার্ট আছে, টিকেটের দাম, সেই টিফিনের পয়সা বাঁচিয়ে টিকেট কেনা, সেই ধারাটা কেন নষ্ট হলো? সেটা আসলে মানুষের মন মানসিকতার জন্য। যেমন কিছু কিছু অডিয়েন্স আছে, তারা মনে করে ফ্রি ঢুকতে পারলেই আমি নিজেকে খুব জাহির মনে করছি, আমার একটা মাচোগিরি হলো। কিন্তু নো, এটা খুব ভুল একটা মেন্টালিটি। কারণ যারা কনসার্ট অর্গানাইজ করে তাদেরকে অনেক ইনভেস্ট করতে হয়, অনেক দিক দিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করতে হয়। কিন্তু দেখা যায় যে হুটহাট করে ১০০-১৫০ ছেলে গেট ক্র্যাশ করে ঢুকতে যাচ্ছে। এটা ঠিক না। এই কারণে অনেকে এত আগ্রহী হওয়ার ফলেও কনসার্ট করতে, অর্গানাইজ করতে দ্বিধাবোধ করে। না, এই কনসার্ট করছি, এত টাকা ইনভেস্টমেন্ট হবে, আর্টিস্ট পেমেন্ট আছে, এই সব কিছু ইনভেস্টমেন্ট আছে। তারপর শেষ মুহূর্তে কী হবে? গেট ক্র্যাশ করে লোকজন ঢুকে যাবে। আলটিমেটলি যারা টিকিট কেটে ঢুকলো তারাও ডিপ্রাইভ হলো, যারা আর্টিস্ট, অর্গানাইজার, প্রত্যেকে ডিপ্রাইভ হলো, লস হলো। তাহলে আপনি তো লস দিয়ে করবেন না শো, ইটস নট পসিবল। তো এইসব কারণে নানান দিক দিয়ে টিকিট কনসার্টের পরিমাণটা একটু কমে যাচ্ছে। বাট আমি বলবো এটার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যথাযথ কর্তৃপক্ষ যারা এইসব দায়িত্বে আছেন, তারা যেন এই ব্যাপারগুলো একটু গুরুত্ব সহকারে দেখেন। তাহলে কি আসলে শিল্প সংস্কৃতি ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না। এটার ঠিকমতো পৃষ্ঠপোষকতা করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া,
তারপর ট্যাক্স এভরিথিং ব্যাপারগুলো আসলে একটা সহনীয় পর্যায়ে যদি আসে এবং ঠিকভাবে ম্যানেজ অ্যান্ড মেনটেন করা যায় তাহলে কিন্তু ব্যাপারগুলো বাড়বে এবং এইখানেই আমাদের ইয়াং জেনারেশনকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারবো। এটা তো একটা ইন্ডাস্ট্রি, এখানে একটা ফাইন্যান্সিয়াল বিষয় জড়িত। আপনারা আগে ক্যাসেট করতেন, সেই ক্যাসেট হাজার হাজার লাখ লাখ কপি বিক্রি হতো। আমরা ঈদের সময় দেখতাম রীতিমতো পত্রিকায় প্রতিযোগিতা, কার অ্যালবাম কত টাকায় বিক্রি হলো। সেই দিনটাও হারিয়ে গেছে। ক্যাসেট বিক্রি নাই, সিডি নাই। এখন ইউটিউব, ফেসবুকে মানুষ ফ্রি গান দেখছে, স্ট্রিমিং, হ্যাঁ। লাইভ স্ট্রিমিংয়ে গান দেখছে। তাহলে ইন্ডাস্ট্রিটা আসলে টিকে থাকবে, সেই অর্থনৈতিক বেসটা কোথায় থাকছে? এখন আগে ছিল একটা ট্রেন্ড, এখন ট্রেন্ডটা হয়ে গেছে স্ট্রিমিং। হ্যাঁ, এখন আপনার স্পটিফাই, আইটিউনস, ইউটিউব, লিডার যা যা প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে আসলে আপনার ইনকামটা আসবে। সো আপনি যখন ওদের কাছে গানগুলো সাবমিট করছেন, দিচ্ছেন, উঠাচ্ছেন, তখন যদি আপনার গান বেশি লিসনিং হয়, স্ট্রিমিং বেশি হয়, তাহলে কিন্তু আপনি আপনার রেভিনিউটা পাবেন, আপনার রয়্যালটিটা পাবেন। হ্যাঁ, এবং সেগুলো আপনাকে আবার কিছু ফর্ম আছে যথাযথভাবে পূরণ করতে হবে। এগুলো ফর্ম ফিল আপ করে আপনাকে দিতে হবে, ওই অনুযায়ী আপনার রয়্যালটিটা আসবে। ঠিক আছে? তা এখন যেটা হলো ইন্ডাস্ট্রির বিষয়টা, এখানে ইন্ডাস্ট্রি হলো রয়্যালটি শিল্পীরা পায় কয়েকটা ভাবে। একটা হলো সাউন্ড রেকর্ডিং রয়্যালটি মাস্টার, আরেকটা হলো ক্রিয়েটার্স রয়্যালটি। ঠিক আছে? যারা গীতিকার, সুরকার, পাবলিশার তারা। তা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, তা এখন বাংলাদেশে এটা শুরু হয়েছে BLCPS, বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স অ্যান্ড পারফর্মার্স সোসাইটি। ওটা মাইলসের হামিন আহমেদ হেড করছেন, আমরা এক্সিকিউটিভ কমিটিতে আছি। এটা আসলে এখন চেয়ারম্যান আছেন সাবিনা ইয়াসমিন, তারপর শেখ সাদি খান ভাইস চেয়ারম্যান, এবং আরও অনেকে আছেন। এটার জন্য প্রয়াত আলাউদ্দিন আলী ভাই, ইন্দ্র কিশোর, তারপর আরও অনেকে, মাকসুদ ভাই, হামিন ভাই তো আছেই, বাবু ভাই, আমি, নকিব ভাই, আমরা সবাই এটা নিয়ে কাজ করেছি অনেক বছর ধরে। এটা একটা জায়গায় এসছে। এখন আমরা ওয়াইপোর সাথে, সিসাকের সাথে, জাপান কপিরাইট অফিসের সাথে, IPRS-এর সাথে, ইন্ডিয়ান কপিরাইট অফিস, শ্রীলঙ্কান কপিরাইট অফিস, মালয়েশিয়ান কপিরাইট, সবার সাথে আমরা কাজ করছি। সো আমাদের রয়্যালটি, এখানে হিন্দি গান বাজলে ওখানে রয়্যালটি চলে যাবে, ওখানে যদি বাংলা গানের কোনো কিছু হয় এখানে রয়্যালটি চলে আসবে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে। এখন বাংলাদেশে এটা শুরু হয়েছে। এখন এটা আগামী খুব শিগগিরই আমাদের ক্রিয়েটার্সরা যারা BLCPS-এর মেম্বার হবে তারা রয়্যালটি পাওয়া শুরু করবে। এইভাবে ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচবে, আগাবে। আপনি যখন সব জায়গা থেকে প্রপারলি আপনার কাজের সম্মাননা পাবেন এবং অর্থনৈতিক সাফল্যও পাবেন, যদি গানটা ওইভাবে হিট হয়, তাহলে এভাবেই বাঁচবে এবং বেঁচে থাকবে। আপনি বাম্বার নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছি। হ্যাঁ, এখনো দিচ্ছেন। হ্যাঁ। বাম্বার অবদান কি এই ব্যান্ড মিউজিকে? মানে অনেকে বলে বাম্বা খানিকটা নিষ্ক্রিয়, বাম্বার নিয়ে অনেক পলিটিক্স আমরা শুনেছি, বাম্বা নিয়ে নানান রকম বাম্বার উত্থান পতন হয়েছে অনেক রকম। বাম্বা কি করছে এই ব্যান্ড মিউজিকের জন্য? আমরা ব্যান্ড মিউজিকের জন্য যেটা করেছি, বেসিক্যালি আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করি। বাম্বার কাজ না কনসার্ট অর্গানাইজ করা, বছরে 2-3টা কনসার্ট। বাম্বা করতো একসময় প্রতি বছর কনসার্ট হ্যাঁ, অর্গানাইজ। এটা ছিল আমাদের ট্রেন্ড ছিল, কিন্তু প্যান্ডামিকের পর 2022 সালে আমরা ফার্স্ট করলাম আবার আর্মি স্টেডিয়ামে, ফুল হাউস ছিল। তার আগেও 2-1টা দোজা ভাইরা করলো কনসার্ট, প্যান্ডামিকের আগে, তখনও ফুল হাউস ছিল। কিন্তু বাম্বার কাজ কিন্তু কনসার্ট করা না। বাম্বার কনসার্ট হলো ইন্টেলেকচুয়ালি প্রপার্টি রাইটস নিয়ে কাজ করা, যেটা BLCPS-এ বাম্বার অনেকেই অনেক অবদান রেখেছে। তারপর বাম্বার কোনো সদস্য ব্যান্ড যদি কোনো বিপদ আপদে পড়ে, ইন্টারনাল সমস্যা হয় বা ঠিকমতো সমঝোতা হচ্ছে না, নানান বিষয়ে আমরা কিন্তু হেল্প আউট করি এবং ব্যাপারগুলো আমরা তাদেরকে নানানভাবে হেল্প আউট করে সামনের দিকে আগানোর জন্য সাহায্য করি। এগুলো কিন্তু আমরা পাবলিকলি আনি না, এগুলো আমরা আনি না। এই জন্য মনে করে বাম্বা নিষ্ক্রিয়, কিন্তু বাম্বা বিহাইন্ড দ্য সিন অনেক আমরা কাজ করে যাই। হ্যাঁ, আর এটা আপনারা জানেন, গত 1-2 বছরে সব কিছুর স্থিতিশীলতার অভাবে ওইভাবে কনসার্ট হয়নি নানান কারণে। তো এই কারণে যেহেতু সবাই পারেনি, আমরা বাম্বাও পারিনি, এখন একটা আশা করি দেশ স্থিতিশীলতার জায়গায় যাচ্ছে এবং যাবে, এই বিশ্বাসটা আমাদের আছে। এবং আস্তে আস্তে সামনে বাম্বা আমরা এগুলা কিছু কাজ করব ইনশাল্লাহ। শেষ করব, ওয়ারফেজের প্রসঙ্গে আবার ফিরি। সামনের দিনে ওয়ারফেজের পথ চলা কোন দিকে প্রত্যাশা করেন? দর্শকরা, শ্রোতারা কি পাবে সামনে? এখন 21শে পদকের জন্য তো দায়িত্ব অনেক বেড়ে গেছে। দায়িত্ব নিয়ে সবসময় কাজ করে যাচ্ছি। তা আমাদের ওভারডিউ হয়ে গেছে একটা অ্যালবাম। আমাদের লিড ভোকালিস্ট পলাশ মাল্টি ট্যালেন্টেড। আমাদের কারেন্ট লাইনটাপে এখন বলে দিই, আমি তো আছি, কমল, ইব্রাহিম আহমেদ কমল, শামস, পলাশ নূর,
সামির হাফিজ, সোমেন দাস, আর গেস্ট হিসাবে বাজাচ্ছে জাবের আহমেদ। রজার ছিল আমাদের বেসিস, ও আপাতত বিদেশে আছে, এই জন্য আমাদের সাথে বাজাতে পারছে না। জাবের আহমেদ বাজাচ্ছে। তা আমাদের এই যে লাইন আপটা খুব ট্যালেন্টেড মিউজিশিয়ান প্রত্যেকে, পলাশ মাল্টি ট্যালেন্টেড মিউজিশিয়ান, এটা তো আপনারা সবাই জানেন। উই আর ভেরি মাচ লাকি টু হ্যাভ হিম। সামির হাফিজ ভেরি গুড মিউজিশিয়ান, গিটারিস্ট, প্রডিউসার, ভেরি গুড। শামস তো জানেনই, ওর খুব সুন্দর সুন্দর গান আছে। কমলের কথা তো বলার অপেক্ষাই রাখে না। তারপর সোমেন রিয়েলি ট্যালেন্টেড মিউজিশিয়ান, গিটারিস্ট, কম্পোজার। জাবের, সেও খুব ভালো। আর আমি চেষ্টা করি টুকটাক করতে, সবাই মিলে আগাচ্ছি। তার নতুন অ্যালবাম একটা ওভারডিউ হয়ে গেছে, ওই অ্যালবামে আমরা পলাশকে নিয়ে বাকি সবাইকে নিয়ে ওটা নিয়ে আগাচ্ছি। কাজ শুরু হয়েছে, বেসিক প্রাইমারি কাজগুলা, এবং সেইখানে আমাদের পুরাতন মেম্বারের বাবনারও কিছু গান থাকবে, এবং অন্যান্যদেরও দু একটা গানে যেন কন্ট্রিবিউশন থাকে বা পার্টিসিপেশন থাকে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। এখন মেন ফোকাস হলো নতুন অ্যালবাম এবং গান, আর সামনে আমাদের বেশ কিছু বিদেশের সফর আছে, ট্যুর আছে, সেগুলো নিয়েও কাজ হচ্ছে। 4 দশকের বেশি সময় ধরে আপনি ড্রামের পেছন থেকে সামনে অনেকগুলো মানুষকে দেখেছেন ওয়ারফেজের গান গাইতে, গিটার বাজাতে। সবচেয়ে ভালো বন্ধু কে আপনার? সবাই তো ভালো বন্ধু, কমল তো অফকোর্স, হ্যাঁ কমল তো অফকোর্স, বাবনা, তারপর প্রত্যেকে, আসলে আমি বলতে কমল, বাবনা, মীর, এরা তো আমার বন্ধু। হ্যাঁ, মীর, নাইমুল, ওরাই তো শুরু করেছিল, কমল ওরাই শুরু করেছিল। সবাই ভালো বন্ধু আসলে আমার। আর যারা ছোট, তো ছোট ভাই হিসেবে, বা আমি ওদের গার্জেন ওই হিসাবে কাজ করি। আর সবার সাথে একটা আত্মিক সম্পর্ক আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এইভাবেই চলে যাচ্ছে, সবাই কাছের। না, আমি দেখেছি আপনাকে এই প্রশ্নটা করলে আপনি কখনোই সুস্পষ্ট উত্তর দেন না। আপনি সবাইকে দেওয়া নিয়েই সম্ভব চলতে চান। না, দেওয়া সম্ভব না। না, এইটা একটা ক্যাপ্টেনের কাজ। আপনার সেই ক্যাপ্টেন্সিতে ওয়ারফেজ আরো অনেক দূর এগিয়ে যাবে, এবং 21 পদক পাওয়ার জন্য ওয়ারফেজকে শুভকামনা, অভিনন্দন জানিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পডকাস্টে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ টিউ ভাই। কথা বলছিলাম পডকাস্ট কথা চলুকে ওয়ারফেজের দলনেতা এবং ড্রামার শেখ মনিরুল আলম টিপুর সাথে। তার অনেক বলা না বলা কথা এবং শুনলাম, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে পডকাস্ট কথা চলুক দেখার জন্য।